আমাদের সভাপতি মঞ্চে আছেন, ঠিক আছে, তারা এখানে ওখানে দাঁড়ালে তো এইটুকু দেখতে পাবে, এখান থেকে দেখতে পাচ্ছে দাদা। আপনার অসুবিধা কি? মঞ্চে আছেন আমাদের নেতা, আমাদের হাওড়া জেলা পার্টির আমাদের সম্পাদক এবং আপনাদের ডোমজুরের বিশেষভাবে পরিচিত আপনাদের সবার, আপনাদেরই প্রতিবেশী, আপনাদের এলাকার মানুষ দিলীপদা রয়েছেন। আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, দেখুন সাধারণভাবে এই ধরনের মিটিং মিছিল, বড় বড় সমাবেশ এগুলো ভোটের আগে হয়। তবে ভোট হয়ে যায়, কেউ হারে কেউ জেতে, ভোটের পরে অনেক দিন এই ধরনের মিটিং মিছিল বন্ধ থাকে। তারপরে আবার যখন পরের ভোট আসে বা বড় বড় ঘটনা ঘটে তখন আবার আস্তে আস্তে এগুলো শুরু হয়। কিন্তু এইবার পরিস্থিতি আলাদা। এইবার আপনারা দেখতে পাচ্ছেন ভোটের আগে যা মিটিং মিছিল হওয়া হয়েছে, ভোটের পরে আমাদের রাজ্যে এখন মিটিং মিছিল বেড়ে গেছে। বড় বড় মিটিং মিছিল সমাবেশ আমাদেরকে করতে হচ্ছে। আপনার কি হয় বলতো মাঝে মধ্যে একটা মাইকে তো বলছি, আর কি হবে মাইকটাকে এখন চেক করে, এটা বলা হয়ে যাক, পরে আবার চেক করবেন। আর কোনো মাইক চেক করার আছে, করে নেবেন। আচ্ছা ঠিক আছে। এখন একটা এমন অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার আঙুলে এখনো ভোটের কালি রয়েছে, নিশ্চয়ই দিলীপদার আঙুলেও রয়েছে, আর অনেকের আঙুলে আপনাদের রয়েছে ভোটের কালি। আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেল। আমরা জানতাম এই দলটা ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র পুলিশের জোরে। যেদিন পুলিশ থাকবে না, যেদিন সরকার থাকবে না, সেদিন এই দলটা থাকবে না। কিন্তু বিশ্বাস করুন, তা বলে 2 সপ্তাহের মধ্যে একটা পার্টি উঠে যাবে, হেরে যাওয়ার পরে আমরা বলার সময় কল্পনা করিনি। আজকে আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন 15 বছর ধরে যখন কোনো অন্যায় প্রতিবাদ করেছি, একটাই প্রশ্ন, সিপিএম ক্ষমতায় নেই, তুমি এখন সরকারে নেই, তুমি ভোটে হেরে গেছো, তোমার কথা কেন শুনবো? আর 2021 সালের পর থেকে যবে থেকে আমাদের এমএলএ জেতেনি, যবে থেকে আমরা বিধানসভায় কোনো এমএলএ পাইনি আগের বার, তবে থেকে মমতা ব্যানার্জির দলের তৃণমূলের চুরি, খুন, ধর্ষণ, চাকরি বিক্রি যা নিয়ে প্রশ্ন করেছি, সব কথার একটা উত্তর, সিপিএম তোমার কথা কেন শুনবো, তোমার কথার জবাব দেবো কেন, তোমার হাতে কটা এমএলএ আছে? যা প্রশ্ন করি একটাই উত্তর, তোমার হাতে কটা এমএলএ আছে? আজকে মমতা ব্যানার্জি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কটা এমএলএ আছে? আপনার হাতে কটা এমএলএ আছে? রাত্রিবেলা শুতে যাচ্ছেন কতগুলো এমএলএ কে দেখে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে, সেখান থেকে কয়েকটা বল উল্টো দিকে চলে গেছে। কালকে আপনাদেরকে বলছি এখন কটা বাজে, এখন বাজে রাত্রি 8টা 10। কালকে ঠিক এই সময় এবিপি আনন্দে একটা বিতর্কে ছিলাম, বিতর্ক সভায়, সেখানে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে যিনি বক্তা তিনি ছিলেন। এবার ওই বিতর্কটা চলতে চলতেই হঠাৎ করে আমি দেখলাম ফেসবুকে আপডেট যে মদন মিত্রর বউকে আর ছেলেকে নাকি ইডি থেকে তলব করেছে। এবার তৃণমূলের, মানে কালীঘাট তৃণমূলের, মমতা ব্যানার্জির পক্ষে তৃণমূলের যে বক্তা, সে বিরাট তরবাচ্চা তখন, যারা গদ্দার, যারা চোর তারা চলে গেছে। তো ভাই একদিন ধরে চোরগুলোকে পুষেছিলিস কেন? যাই হোক, বলছে যারা চোর তারা চলে গেছে, এখন সাধু পুরুষ যারা আছে তারা সব আমাদের সঙ্গে রয়ে গেছে, ভালো লোকেরা আমাদের সঙ্গে রয়ে গেছে। তো আমি তখন তাকে অন ক্যামেরাই বললাম, আপনারা যারা কালকে দেখেছেন আলোচনাটা, অনেকের হয়তো মনে আছে বা চোখে পড়েছে, আমি তাকে ওই তর্কের মধ্যেই ওকে বললাম, তুমি একটা কাজ করো, বড় বড় কথা বলছো, তোমাদের ভালো লোকেরা সব তোমার দিদির সঙ্গে আছে, সত্যিকারের তৃণমূলের সৈনিকরা দিদির সঙ্গে আছে, তোমাদের এক বিরাট সৈনিক মদন মিত্র তার বউ ছেলেকে ইডি থেকে ডেকেছে, একবার ফোন করে জিজ্ঞেস করো তো মদন মিত্রকে কোন দিকে আছে এখন। ফোনটা পাওয়ার পরে, ইডির ফোন যাওয়ার পরে সে বলে না না আমার কথা বলা আছে, ঠিক আছে সব। ও মা সব বললাম, ও তরপালো, আলোচনা শেষ হলো, রাত্রি 9:30টায় স্টুডিও থেকে বেরোলাম। বাড়ি যাওয়ার পথে আবার দেখি ফেসবুকে খবর যে মদন মিত্র নাকি রাত্রিবেলা চলে গেছে স্বর্ণকমল সাহার সাথে মিটিং করতে, দলবদল করবে বলে, সাইড চেঞ্জ করবে বলে। আর আজকে সকালবেলা দেখি বিধানসভায় চলে গেছে, গিয়ে বলেছে ও তৃণমূলের আগে তৃণমূল নেই, আমি এখন ঘর পাল্টে ফেলেছি, অন্য ঘরে চলে এসেছে, এখন বিজেপির ছাতার তলায় চলে গেছে। দেখুন এই মদন মিত্রের মতো ছোটদেরকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। 27 মাস জেল খেটেছে চুরির দায়ে, এরা আইএসআই ছাপমারা চোর, এদেরকে নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু বিজেপিকে যে মানুষ সমর্থন করেছিলেন, তারা সবাই যে হিন্দু মুসলমান দাঙ্গা দেখার জন্য, তারা সবাই যে ধর্মে ধর্মে মারামারি দেখার জন্য ভোট দিয়েছিলেন এমন নয়। একটা বড় অংশের মানুষ তৃণমূলকে হারানোর জন্য ভোট দিয়েছিলেন, সেই মানুষদেরকে বলছে একবার তাকিয়ে দেখুন। বড় বড় কথা বলছিল যেদিন ভোটের ফলাফল বেরোলো 4 মে দুপুরবেলা, দুপুর 12টার পরে যারা বিজেপি হচ্ছে তাদের জন্য দরজা বন্ধ, দুপুর 12টার পরে যারা বিজেপি হচ্ছে তাদের জন্য আমাদের দরজা বন্ধ। তাই দেখে কিছু মানুষের ভালো লাগলো যে যাক, পশ্চিমবাংলায় আর কিছু হোক না হোক, দলবদলটা আবার বন্ধ হবে।
একদিন এই দলে থেকে কমাবো, তারপর যেই সরকার পাল্টাবে অন্য দলে গিয়ে আবার কমাবো, এইটা অন্তত পক্ষে বন্ধ হবে। ও মা, কোথায় কি বলে নাকি দুপুর 12টার পরে কেউ বিজেপিতে আসতে তাকে নেওয়া হবে না। কদিন আগে থেকে বিকেল 5টার সময় বিজেপিতে গেল 3 জন, সন্ধ্যে 7টার সময় তারা এমপি হয়ে গেল। ওরা নাকি দুপুর 12টার বিজেপিকে আটকাবে। এই মদন মিত্র, এই মদন মিত্রের বউ ছেলে কি হবে বলুন এরপরে? এই যে আজকে দল বদল করে মমতা ব্যানার্জির পক্ষ থেকে এরা বিজেপির আশ্রিত তৃণমূলে চলে গেল, কি হবে? সত্যিকারের চোরেদের শাস্তি যারা দেখতে চান সেই মানুষকে বলছি, লিখে রেখে দিন। বলে যাচ্ছি মদন মিত্রের বউকেও আর ইডি ধরবে না, মদন মিত্র ছেলেকেও আর ইডি ধরবে না। এবার কি হবে? যেহেতু একবার ডেকে পাঠিয়েছে, ওরা হয়তো একবার দুবার হাজিরা দেবে, জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদের নাটক করবে, ভেতরে চাকরি খাইয়ে ছেড়ে দেবে, বেরোবে, বেরিয়ে দুটো ডায়লগ বলবে যে আমাদেরকে ডেকেছিল, আমরা তদন্তে সহযোগিতা করেছি, যা জানতে চাওয়া হয়েছিল জেনেছি, এই দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিছু জানি না বলে বাড়ি চলে যাবে। আর এই মদন মিত্র এমনি মাতাল, কি বলে কোনো ঠিক নেই, চোখে রঙিন চশমা করে রঙিন জামা কাপড় পরে কিছু ভাড়ামো করবে, ও লাভলি করবে, বলবে আর দিদি তৃণমূল, আর সেই তৃণমূল নেই, দিদি আমার পাল্টে গেছে, নাকামি মারবে। তারপর যে কে সেই সবাই সব ভুলে যাবে। মদন মিত্রের বউ ছেলে, মদন মিত্র যা টাকা কামিয়েছিল ওই টাকা এখন পায়ের ওপর পা তুলে আগামী দিনে ভোগ করবে। এই হওয়ার কথা ছিল বলুন তো। আজকে দেখি দুপুরবেলা মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করছেন। আবার আমাদেরকে এক সময় বলতেন যে সিপিএম এখন আর কোথাও নেই, সিপিএম খালি ফেসবুকে আছে আর আদালতে আছে। আর আজকে তাকিয়ে দেখুন বাংলার দিকে, এখন পিসি ঘরে বসে ফেসবুক করছে, ভাইপো আদালতে গিয়ে বাঁচার জন্য ছুটছে, আর সিপিআই মাথা উঁচু করে লাল পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে দুপুরবেলা দেখি মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করছেন, বলছেন যারা চলে গেছে তারা চোর ছিল, চোরগুলোকে বিধানসভায় পাঠাতে কে বলেছিল আপনাকে? বলে আমি জানতাম না এরা চুরি করেছিল, আমার কাছে খবর ছিল না। গোটা বাংলা জানে তৃণমূল চুরি করেছিল, খালি মমতা ব্যানার্জি জানতেন না। পাড়ায় পাড়ায় পঞ্চায়েতের মেম্বার 15 বছর ধরে দেখেছি, খেতে পেত না, গরমকালে খালি গায়ে বসে থাকতো, কাঁধে গামছা দিয়ে, গামছা দেখলে চেনা যেত তৃণমূলের লোকটা বসে গেছে, গামছার রং দেখে চেনা যেত। তারা সব পঞ্চায়েতে ঢুকলো মানে কি ফোটে জিতে ঢুকলো না, গায়ের জোরে পঞ্চায়েত দখল করে ঢুকলো। পঞ্চায়েতে ঢোকার 1 বছর 1.5 বছরের মধ্যে যার কাঁধে গামছা থাকতো তার গলায় একটা কুত্তার বকবেসের মতো শোনার চেন চলে এলো। পাড়ায় পাড়ায় পঞ্চায়েতের মেম্বার গুলো ইনোভা গাড়ি ছাড়া, স্করপিও গাড়ি ছাড়া বাবুরা বাজার করতে যেত না। ওদের এখানে বাড়ি, কলকাতায় 3টে ফ্ল্যাট, সল্টলেকে 2টো জমি, রাজারহাটে জমি, বিদেশে জমি, পাহাড়ে রিসোর্ট তৈরি হয়ে গেল। গোটা দুনিয়া দেখলো তৃণমূল চোর, গোটা দুনিয়া দেখলো তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর চেহারা, খালি মমতা ব্যানার্জি জানতেন না ওরা চোর। বলছে এই ডোমজুড়ে 2011 সালের পর থেকে বলে এসছে, বিশেষ করে 2014 বিজেপি জেতার পর থেকে এখানে আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, ফাঁসানো হয়েছে, মার খেতে হয়েছে, পঞ্চায়েতের ভোট করতে দেওয়া হয়নি, যাও বা ভোট হলো গণনা কেন্দ্রে কারচুপি হয়ে পঞ্চায়েত দখল হয়েছে, সবকিছু করে গেছে। তার কি ব্যাখ্যা? বলে গেছে যে সিপিএম কে ভোট দেওয়া যাবে না, মুসলমান এলাকায় এখন ভোট ভাগাভাগি করা যাবে না, সংখ্যালঘু এলাকায় ভোট ভাগাভাগি করা যাবে না। কেন? সংখ্যালঘু এলাকায় যদি ভোট ভাগাভাগি হয়, যদি মুসলমানের ভোট ভাগাভাগি হয়, তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই বিজেপিকে আটকানোর জন্য আমরা এখন সিপিএম কে মেরে শেষ করব, কংগ্রেসকে মেরে শেষ করব, আইএসএফ কে মেরে শেষ করব, কাউকে টিকতে দেবো না, খালি তৃণমূলকে ভোট দিতে হবে। আর তৃণমূলকে জেতানোর নাম করে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে জেতানোর নাম করে কাদেরকে জিতিয়েছিলেন? প্রথমে রাজীব ব্যানার্জি, আর তারপরে তাপস মাইতির মতো দুখানা বিজেপির 5-6টা কুত্তাকে এই রঞ্জিত থেকে জিতিয়েছিল। একটা গেছিল 2021 সালে বিজেপির 5 আটতে রাজীব ব্যানার্জি, 2021-এ গেছিল বিজেপির 5 আটতে, জুতোর বাড়ি খেয়েছিল, তারপর ডোমজুড়ের মানুষের কাছে ভোটে, তারপরে ফিরে আবার তৃণমূলে গেল। ওই বিজেপির 5-6টা কুত্তাটাকে মমতা ব্যানার্জি আবার ধরে নিলেন। আর তারপরে এখন এই তাপস মাইতি 2 মাস আগে এখানে এসে বলে গেছিল কোন মুসলমানের ভোট ভাগাভাগি করা যাবে না, সব মুসলমানকে ভোট দিতে হবে তৃণমূলকে, না হলে বিজেপি জিতে যাবে। ও জিতলো, ডোমজুড়ের ভোটে জিতলো, এই ভেতর এই এলাকার ভোটে জিতলো। জিতে কি করলো? বিজেপির পায়ে গিয়ে ডাইভ দিল, লাক্ষর হারামখোর গুলো আমাদেরকে জ্ঞান দিত যে ওদেরকে ভোট না দিলে নাকি বিজেপির বিরাট সুবিধা হয়ে যাবে। ওদেরকে ভোট দিয়ে কার কি সুবিধা হলো দেখছেন এখন। কে দায়িত্ব নেবে এগুলো? কে দায়িত্ব নেবে? আজকে এয়ারপোর্টের পাশে একটা মসজিদ ছিল, বলছে নাকি ওখানে রানওয়ে বাড়াতে হবে, ওই মসজিদ সরাতে হবে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি কোনো কিছু জানবো, প্রশ্ন করবো,
তার আগে দেখি সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাষণ দিচ্ছে যে না, সবাইকে বলে দিচ্ছি এই নিয়ে কেউ কোনো প্রতিবাদে নামবেন না, আন্দোলনে নামবেন না। সিদ্দিকুল্লাহ 15 বছর ধরে শুনে গেলাম সে নাকি মুসলমানের মসিহা, সে নাকি বাংলার মুসলমানের হত্যাকর্তা বিধাতা। কিছু বলার আগে, আমরা কিছু প্রশ্ন করার আগে সিদ্দিকুল্লাহ বলে দিল যে মসজিদ ভাঙুক, যা করুক, কেউ মুখ খুলতে হবে, রাস্তায় নামবে না কেউ। আর এই সিদ্দিকুল্লাহ ওয়াকফের আইনের প্রতিবাদ করার নামে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে খুন করালো ওর লোকেরা। আর সেই মৃত্যু, দুটো জলজান্ত মানুষকে, দুটো নিরপরাধ মানুষকে খুন করে ফেললো। আর সেই মৃত্যু দেখিয়ে ওরা বাংলা জুড়ে ধর্মের নামে রাজনীতি করে বিজেপি একটার পর একটা আসন জিতল। আর সেই দালালের এখন চেহারা দেখুন। রেড রোডে নামাজ বন্ধ। ওই একটা সময় আপনারা জানেন শহীদ মিনার ময়দানে ঈদের নামাজ হতো, আমার গুরুজনেরা জানবেন। সেই সময় পরপর বর্ষাকালে ঈদ করছে কয়েক বছর। নামাজ যারা ওখানে আয়োজন করতেন তাদের পক্ষ থেকে জ্যোতিবাবু, তখন মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবুর কাছে যাওয়া হলো। জ্যোতিবাবু বিকল্প ব্যবস্থা করে দিলেন যে মাঠে জল কাদার মধ্যে নামাজ পড়া যাচ্ছে না, বিকল্প ব্যবস্থা করে দিন। জ্যোতিবাবু রেড রোডে নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। তার বিনিময়ে জ্যোতি বসু কোনোদিন, তারপরে জ্যোতি বসু 18 বছরের কাছাকাছি মুখ্যমন্ত্রী ছিলেন। 18 বছরে 18 বার ঈদুল ফিতর, 18 বার ঈদুল জুহা এসছে। জ্যোতি বসু কোনোদিন নামাজের মঞ্চে গিয়ে নামাজের মঞ্চটাকে নিজের পার্টিবাজির মঞ্চ বানিয়ে মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দেননি। ধর্মটাকে ধর্মের জায়গায় রেখেছিলেন, নামাজের মঞ্চ দখল করতে যাননি। আজকে সেই রেড রোডে নামাজ বন্ধ করে বলে দিল নামাজ হবে ইডেন গার্ডেন্সে। 1 ঘন্টা ঈদের দিন নামাজ হবে নাকি পৃথিবী অশুদ্ধ হয়ে যাচ্ছিল, সর্বনাশ হয়ে যাচ্ছিল। আর সেখানে 7 দিন ধরে তারপরে যোগা দিবস করা হলো। তাই নিয়ে প্রশ্ন করব, তার আমরা প্রতিবাদ করব। তার আগে ওই খিলাফত কমিটির মাথায় বসে রয়েছে মমতা ব্যানার্জি, বসিয়েছিলেন জাভেদ খান। জাভেদ খান সাংবাদিক সম্মেলন করে বলে দিল শুভেন্দু অধিকারী খুব ভালো কাজ করেছেন, রেড রোডে নামাজ বন্ধ করে দিয়েছেন, তার বদলে ইডেন গার্ডেন্সের ব্যবস্থা করেছেন। নতুন সরকারকে, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। কে বললেন না? জাভেদ খান। এই সিদ্দিকুল্লাহ জাভেদ খান গুলোকে 15 বছর ধরে এই দালালগুলোকে দেখিয়ে বলেছিল যে এরা হচ্ছে বাংলার মুসলমান সমাজের নেতা, এরা নাকি বিজেপির হাত থেকে বাঁচাবে বাংলার মুসলমানকে, তাই এরা ঠিক করে দেবে মুসলমান এলাকায় কোন পার্টি থাকবে আর কোন পার্টি থাকবে না। এই রাজনীতি করেছিল এরা 15 বছর। আজকে তাকিয়ে দেখুন, যেদিন বিজেপির সরকার এলো ওরা লোকের বাড়ি ভাঙবে। দিলীপ দা বলার সময় বলছিলেন ওরা ভোটের আগে, খালি ওরা ভোটের আগে দেখে কে হিন্দু কে মুসলমান, বাঁচ দেওয়ার আগে দেখে না। ভাঙবে বুলডোজার দিয়ে সবার ঘর বাড়ি, কিন্তু প্রথম বুলডোজার কোথায় যাবে? ক্ষমতায় এসে প্রথম বুলডোজারটাকে পাঠালে তপসিয়ায়। কেন না? ওরাও জানে যেখানে ভাঙতে পাঠাবো সেখানে তৃণমূল বিক্রি হয়ে গেছে আমাদের কাছে, তৃণমূলকে আমরা কিনে নিয়েছি, কিন্তু সিপিএমকে কিনতে পারিনি। সিপিএম আটকাতে আসবে, সিপিএম প্রতিবাদ করবে। আর যেই আসবে অমনি আমরা ছবি দেখিয়ে বলবো দেখো তপসিয়া মুসলমান এলাকা, মুসলমানের বাড়িঘর ভাঙা হচ্ছে, তাই সিপিএম অমনি চলে এসছে এখানে মুসলমানের দালালি করতে। ঠিক সেই রাজনীতি করবে, সেই রাজনীতি করলো। করে কি হলো? তপসিয়ায় ওরা আনলো বুলডোজার, আমরা আটকাতে গেলাম, ওরা ভাঙতে পারলো না, বুলডোজার ফেরত চলে গেল। তার ফলে কি হলো? তারপরে কি হলো? সেই তপসিয়ার বুলডোজার, অনেকে তাই থেকে খুব আনন্দ হলো যে দেখো মুসলমান পাড়ায় বুলডোজার এসেছিল, সিপিএম মুসলমানের দালালি করে সে বুলডোজার আটকালো। রাত পোয়াতে পারলো না, এক রাতের মধ্যে ওই তপসিয়ার বুলডোজার চলে গেল শিয়ালদা স্টেশনে গরিব হিন্দু হকারের দোকান ভাঙতে। তার 2 দিনের মধ্যে সেই বুলডোজার চলে গেল হাবড়াতে নমশূদ্র দলিত হিন্দু মানুষের দোকান, তাদের দোকান বাড়ি ভাঙতে। ভোটের আগে যে বাড়িগুলোতে গিয়ে বিজেপি বলে এসেছিল, আবার কবিতা বানিয়েছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে। আর ভোটের পরে কবিতা পাল্টে গেল, জন্মেছিলে হিন্দু কুলে ভোটের পরে গেলাম কুলে। ভোটের আগে যাকে গিয়ে বলে এলো তুমি হিন্দু, ভোটের পরে গিয়ে তাকে বলছে তুমি বেআইনি দখলদার। বাড়ি ভাঙলো, দোকান ভাঙলো। আর সেই বিজেপি সরকার অভিষেক ব্যানার্জির বাড়ি নাকি বেআইনি বলে নোটিশ পাঠিয়েছিল। আজকে 2 মাসের ওপর হয়ে গেল অভিষেক ব্যানার্জির বাড়ির গায়ে একটা আঁচড় পড়লো না। তপসিয়ায় গরিব মানুষের ঘর ভাঙা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, গরিব হিন্দু মানুষের ঘর ভাঙা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, আদিবাসীদের ঘর দোকান ভাঙা হচ্ছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন জাভেদ খানের ছেলের নাকি 90টা বেআইনি সম্পত্তি রয়েছে। 2 মাস কেটে গেল, আজ পর্যন্ত জাভেদ খানের ছেলের একটা বেআইনি সম্পত্তির গায়ে একটা আঁচড় পড়লো না। এইভাবে রাজনীতি। বিধানসভার ভেতর আমাদের মুস্তাফিজুর রহমান, আমাদের জোটসঙ্গী আইএসএফ তার নওশাদ সিদ্দিকী 2 জন বিধায়ক, কংগ্রেসের 2 জন বিধায়ক বিধানসভার ভেতর, এই 4 জন আছে যারা সত্যিকারের বিজেপি বিরোধী বিধায়ক।
তার বাইরে যারা সরকারের দিকে রয়েছে তারাও বিজেপি, যারা বিরোধী পক্ষ তারাও বিধানসভার ভিতরে বিজেপি। তার পরিণতি আজ হুমায়ুন কবির এত কিছুর পরও ওই একটা ওর বক্তৃতা এক সময় যে মুর্শিদাবাদে আমরা 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, ওর ওই একটা বক্তৃতা গোটা পশ্চিমবাংলায় বিজেপির 10 লক্ষ ভোট বাড়িয়েছিল। ওর ওই একটা বক্তৃতা। সেই হুমায়ুন কবির কদিন আগে আবার বললো সমস্ত মুসলমানকে জড়ো করে আমি আগুন লাগিয়ে দেবো মুর্শিদাবাদের, বিজেপির জেলা সভাপতিকে খুঁজে পাওয়া যাবে না, সব মুসলমানকে জড়ো করে এমন করবো। আজ অব্দি ওই হুমায়ুন কবির গ্রেপ্তার হলো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে হুমায়ুন তোমার ব্যবস্থা আমি করবো। আজ অব্দি হুমায়ুন কবির গ্রেপ্তার হলো না, কিন্তু ধর্ষণের প্রতিবাদ করেছে বলে আমাদের পার্টির নেতা লাহেক আলী গ্রেপ্তার হয়ে গেল বারুইপুরে। ওর নামে 27টা মামলা দিয়েছে। আমরা শুভেন্দু অধিকারীকে বলছি 27টা কেন আপনি লাহেক আলীর নামে 27,000 মামলা দিন। আমরা বলছি লাহেক আলীকে মুক্ত করে, লাহেক আলীকে মুক্ত করে আমরা এনে দাঁড় করাবো। আপনি গুন্ডা দমন বিল আনছেন, গুন্ডা দমন বিল এনেছেন, আর একটা পার্টি যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে বিপ্লবী মনে করে, এই পার্টি আবার আনছে গুন্ডা দমন বিল। একটু পরে আমাদের মিটিং শেষ করতে হবে, আমাদের সময় হয়ে যাচ্ছে। এখানে বেশি কথার মধ্যে যেতে পারছি না, আমার কথাকে আমি শেষ করছি দুটো কথা বলে। আপনি গুন্ডা দমন আইন আনুন, যে পারেন আইন আনুন। এই আইনের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা হয়েছে। পয়সা খাওয়ার জন্য, কর্পোরেটদের কাছ থেকে বেআইনি পথে লুকিয়ে লুকিয়ে পয়সা খাওয়ার জন্য ইলেকট্রাল বন্ডের আইন এনেছিলেন। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কাছ থেকে জুতোর বাড়ি খেয়ে ওই ইলেকট্রাল বন্ডের আইন বাতিল করতে হয়েছে ভারতে কেন্দ্রের সরকারকে। আমরা বলছি এই গুন্ডা দমন আইনের বিরুদ্ধেও আদালতে আমরা গেছি, আমরা বিশ্বাস রাখি, আমরা ভরসা রাখি, সুপ্রিম কোর্টের দিন লড়াই করবো, কিন্তু এই কালা আইন আমরা বাতিল করাবো। কিন্তু যতদিন না আইন বাতিল হচ্ছে, এই আইনে গ্রেপ্তার হয়ে কালকে আমাদের কাউকে জেলে যেতে হতে পারে, আমাকে যেতে হতে পারে, দিলীপ দাকে, আমাদের এখানে যে কাউকে যেতে হতে পারে, আমাদের যারা কম্পিউটার রয়েছেন। আমরা পরিষ্কার একটা কথা বলছি, আমরা তৃণমূলের মতোই চুরি করে, খুন করে, ধর্ষণ করে চলে যাবো, ওই ভয় আমাদের নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে এই আইনে, এই নতুন আইনে বা যে কোনো আইনে যদি আমাদেরকে জেলে যেতে হয়, জানবেন মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে চলে যাবো। আর যেদিন জেল থেকে বেরোবো, যেদিন জেল থেকে বেরোবো, জানবেন জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, আবার রাস্তায় যেখানে বিজেপির বুলডোজার চলবে তার সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করবো। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে একটা কথা বলে, আমরা অত্যন্ত খুশি। অনেক দিন অনেক সন্ত্রাসের জন্য, অনেক কিছুর জন্য এখানে এই আকারে সভা করা যায়নি। কেন করা যায়নি আমার থেকে ভালো আপনারা জানেন। কিন্তু আমরা এইটাও জানি যে তৃণমূলের গুন্ডা, ক্রিমিনাল, বদমাইশের কাজগুলো করেছিল, আমাদের তাদের সঙ্গে লড়াই আছে। এখানকার সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এমনকি তৃণমূলের মিটিং মিছিলে গেছিলেন, তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। অনেক মানুষ বাধ্য হয়েছিলেন তৃণমূলের মিটিং মিছিলে যেতে, কারণ তৃণমূল ছাড়া আর কোনো দল ছিল না করার মতো, আর কোনো দল ছিল না ভোট দেওয়ার মতো। অনেক মানুষ বাধ্য হয়েছিলেন যেতে, কেননা তৃণমূলের মিটিং মিছিলে না গেলে বাড়ি তৈরির টাকা পাবো না, সরকারি প্রকল্পের টাকা আটকে যাবে, আমার মেয়েটা কন্যাশ্রী পাবে না, আমার বই লক্ষ্মীর ভাণ্ডারটা হবে না, এরকম নানা রকম ভয় দেখিয়ে হুজ্জুতি করে বাধ্য করা হয়েছিল অনেক মানুষকে, আমরা জানি। সেই সমস্ত মানুষকে বলছি, আপনাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। যারা তৃণমূলের নামে তোলাবাজি করেছে, দাদাগিরি করেছে, তাদের সঙ্গে যা হিসেব বোঝার আমরা বুঝে নেব। তার বাইরে তৃণমূলকে ভোট দেওয়ার সমস্ত সাধারণ মানুষকে বলছি, আমাদের সঙ্গে আসুন, একসঙ্গে আমরা লড়াই করব। খালি একটা মিছিল, একটা জমায়েতের মধ্যে দিয়ে নয়। আর কয়েকদিন পরে, আর 2 বছরের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে, তার আগেও হতে পারে পঞ্চায়েত ভোট, তারপরে লোকসভার ভোট। এই শ্রীরামপুর কেন্দ্রে আমাদেরকে জিততে হবে, বিজেপিকে এখানে হারাতে হবে। সব মানুষ একসঙ্গে আসলে এইটা হওয়া সম্ভব, আমরা করব। আমার কথাকে আমি আপনাদের কাছে শেষ করছি এটা বলে, এখন দেখবেন একটা কথা চলছে খুব বাজারে, যে যদি সামনের বার যদি ব্যালটে ভোট হয় তাহলে বিজেপি হেরে যাবে, কিন্তু যদি ইভিএমে ভোট হয় তাহলে বিজেপিকে হারানো যাবে না। অনেকে ভাবছেন, আপনাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন। এই তৃণমূলকে নিয়ে আমরা ভাবতাম বোধহয় তৃণমূলকে কোনোদিন হারানো যাবে না, এমন পুলিশ, এমন সরকারি অফিসারকে ওরা ম্যানেজ করে নিয়েছে। কিন্তু দেখলেন তো, সাধারণ মানুষ যখন ঘোরে তখন সরকারি অফিসাররা, সরকার আর পুলিশও ঘোরে। বিজেপিও হারবে যদি আপনারা ভেবে থাকেন যেটা বিজেপি ভাবাচ্ছে, মিডিয়া দেখাচ্ছে গোটা সিস্টেম বিজেপির পকেটে, ইলেকশন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব বিজেপির পকেটে। জানবেন সবকিছু আগের মতো বিজেপির পকেটে নেই। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন এই যে রেলের যে হকার উচ্ছেদ, যেখানে যেখানে আমরা আটকাচ্ছি, যেখানে আটকাতে পারছি, হয়তো অনেক জায়গায় আটকাতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি, সামনে গিয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, আমরা কি করে জানছি বলুন তো কখন, কবে, কোন স্টেশনে বুলডোজার আসবে? আমাদের তো জানার কথা নয়, কারোর জানার কথা নয়, তো বলে কয়ে আসে না। কোনো উচ্ছেদের নোটিশে তো লেখা থাকে না যে অমুক তারিখ এতটার সময় উচ্ছেদ হবে।
উচ্ছেদের নোটিশ কিরকম হয় আপনারা দেখেছেন অনেকে, যে অমুক তারিখের মধ্যে ধরুন বলে দিল যে সামনের ওই তারিখের মধ্যে, আজকে 15 তারিখ, হয়তো বলে দিল সামনের 22 তারিখের মধ্যে এখানে সব দোকান আছে তোমাদের সরিয়ে ফেলতে হবে, যদি না সরিয়ে ফেলেছো আমরা তারপরে যে কোনো সময় ভেঙে দেবো। তারপরে ওটা 22 তারিখের পরে 23-এ ভাঙবে না 24-এ ভাঙবে না পরের মাসে ভাঙবে, সকালে না দুপুরে না বিকেলে না সন্ধ্যে না রাত্রিরে কেউ জানে না কিভাবে ভাঙা হয়। গোপনে হঠাৎ করে চলে আসবে, জানতেও পারবেন না। ওরা এমন ভাবে করে যাতে করে কিনা মানুষ আগে থেকে খবর পেয়ে প্রস্তুতি নেবে, মহিলারা জড়ো হবে, বিক্ষোভ দেখাবে, ওইসব করার সুযোগ না পায় মানুষ, আসবে ভাঙবে বেরিয়ে যাবে। এইরকম ভাবে উচ্ছেদের পরিকল্পনা করা হয়, তাই তো? তারপরও কি করে এটা হচ্ছে? রাত্রির 12টা হোক 1টা হোক 1:30টা হোক, যেদিন যে স্টেশনে উচ্ছেদ করতে ওরা আসছে, আমরা শয়ে শয়ে হাজারে হাজারে কমরেড লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকছি। কি করে হচ্ছে এটা? হচ্ছে এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে তার কারণটা হচ্ছে রেলের মধ্যে থেকে, রেল পুলিশের মধ্যে থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে থেকে, সিস্টেমের মধ্যে থেকে লোকেরা আমাদেরকে খবর পাঠাচ্ছে, আমাদের খবর পাঠাচ্ছে। সরকারি চাকরি করি, সরকারি নির্দেশ আছে, পেটের দায়ে সরকার বলেছে ভাঙতে যেতে হবে, ভাঙতে আমায় যেতে হবে, কিন্তু আমি একটা মানুষ, আমি যন্ত্র নই, আমি মানুষ, আমারও একটা পরিবার রয়েছে। আমি নিজে একটা সরকারি চাকরি করে খাই, যে মানুষটা আজকে দোকানে একটা স্টেশনে একটা হকারি করে তার পরিবারকে টানছেন, আমি নিজে একটা মানুষ হয়ে আর একটা মানুষের পেটের গ্রাস, তার মুখের ভাত কেড়ে নিতে পারি না। আমার ঘরে একটা সন্তান আছে, আজকে যদি অন্যের ঘরে গিয়ে তার সন্তানকে রাত্রিবেলা ঘর থেকে বার করে তার বাড়িটাকে ভেঙে অন্যের সন্তানকে রাস্তায় বসিয়ে রেখে আসি, বাড়ি ফিরে নিজের সন্তানটার সামনে দাঁড়াবো কোন মুখে? তাই বলছি, পেটের দায়ে চাকরি করছি, সরকারের নির্দেশ পালন করতে হবে। আমরা বুলডোজার নিয়ে যাচ্ছি, আপনারাও লাল পতাকা নিয়ে পৌঁছুন, আমাদের সামনে এসে দাঁড়ান। আমরা জিততে চাই না, আমরা হারতে চাই। তাই আপনাদের কাছে বলছি, এই সিস্টেম আর মোদির পকেটে নেই। যত দিন যাবে মোদির পকেট থেকে সিস্টেম বেরোচ্ছে, বেরোবে। 2029-এ আমরা জিতবো, মোদির হাত থেকে ভারতকে আমরা মুক্ত করবো। তার জন্য যারা সমস্ত বিজেপি বিরোধী মানুষ নতুন সরকার, নতুন ভারত গড়ার জন্য এক জায়গায় এসে দাঁড়াতে পারেন লাল পতাকা হাতে নিয়ে। আপনাদের সবার কাছেই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।